আপনারা জানেন বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয়েছে। শনিবার বিকেল ৩টা ৫০ তার দাফন সম্পন্ন হয়। এর আগে লাখো মানুষের অংশগ্রহণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা হয়। জানাজা শেষে হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে নেওয়া হয়। এ সময় স্বজন ও শুভানুধ্যায়ীরা অশ্রু সজল চোখে তাকে শেষ বিদায় জানান। ব্যাপক জনসমাগম হওয়ায় কবরস্থানের বাইরে থেকেই দোয়া ও মোনাজাতে অংশ নেন অনেকে। এই কবরস্থানে তাকে স্থান দেওয়ার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মাননা জানালেন সারা দেশবাসীর পক্ষ থেকে, এবং আশা করছি যে তার এই আদর্শ আমাদের প্রজন্ম থেকে প্রজন্মতর মানুষকে অনুপ্রাণিত করবে। হাদি আমার মাকে আমার সাথে মিলে কবরে শুয়ে দিয়েছিল, আজকে আমি হাদিকে কবরে শুয়ে দিলাম। আপনারা সবাই হাদির জন্য দোয়া করবেন, শেষবারের মতো হাদির জন্য শাহাদাত আল্লাহ কবুল করেন। এর আগে দুপুর 2টা 33 জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে। অংশ নেন নানা শ্রেণী পেশার লাখো মানুষ। হাদির জানাজা পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। ওসমান হাদির জানাজায় অংশ নিতে সকাল থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল নামে। মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয় সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র্যাব ও আনসার সদস্য। বিপ্লবী এই নেতার মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হলে সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। জানাজার আগে এক বক্তব্যে সবার কাছে হাদির জন্য দোয়া চান তার বড় ভাই। ইনকিলাব মঞ্চ ও পরিবার এখনও হত্যাকারীদের আইনের আওতায় না আনায় ক্ষোভ প্রকাশ করেন। 24 ঘন্টার মধ্যে কোনো পদক্ষেপ না নেওয়া হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চান তিনি। এরপর এক হৃদয়স্পর্শী ভাষণে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। বলেন, গোটা বাংলাদেশ শরীফ ওসমান হাদির শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে। তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। প্রিয় হাদি, তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন কিভাবে করতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছে আমাদেরকে। সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি। প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায় এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। ওসমান হাদি আর ফিরে আসবে না। ওসমান, তুমি দেখে যাও, লক্ষ লক্ষ জনতা, তৌহিদি জনতা তোমার জন্য পাগল। আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খুদাবক্স তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে। যদি তারা জানাতে না পারে তাহলে তাদেরকে পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। ওসমান হাদির জানাজায় সর্বস্তরের মানুষের পাশাপাশি আসেন রাজনৈতিক নেতারা। এক কাতারে দাঁড়ান জুলাইয়ের মুখ বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা। তারা বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন দিনের রাজনীতির শিক্ষক হয়ে থাকবেন ওসমান হাদি। এদেশের গণতান্ত্রিক উত্তরণকে যারা বাধাগ্রস্ত করতে চায়, কণ্ঠকাঠিন্য করতে চায়, তাদেরকে
আমরা সমুচিত জবাব দেব গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে সহজতর করে। ওভার দি ব্লু সিজ অথবা অন দি ব্ল্যাক মাউন্টেন যেখানেই তারা থাকুক তাদেরকে ধরে আনতে হবে, বিচার করতে হবে, যেটা ওসমান হাদি বারবার বলেছেন যে আমি যদি শহীদ হয়ে যাই আমার কোনো আফসোস নেই, কিন্তু হত্যাকারীদের বিচার করতে হবে। বাঁধ ভাঙ্গা মানুষের এই স্রোত, এই জোয়ার প্রমাণ করে শরীফ ওসমান হাদি বাংলাদেশের মানুষের হৃদয়ে কতটা গভীর জায়গায় সে আসন গেড়েছিল। আমি দোয়া করি আল্লাহ তাআলা ওসমান হাদিকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করুন। বিপ্লবী হাদির জানাজা ও দাফন শেষে শাহবাগে অবস্থান নেন ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও ভক্ত অনুসারীরা। হাদির হত্যাকারীকে এখনও ধরতে না পারায় ক্ষোভ জানান তারা। এ সময় ইনকিলাব মঞ্চের নেতারা 24 ঘন্টার আলটিমেটাম দেন। এই সময়ের মধ্যে সরকার কোনো জবাব দিতে না পারলে আজ বিকেলে ফের শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন তারা। ওসমান হাদির খুনের পিছনে পুরো একটা খুনি চক্র রয়েছে। আমরা বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে সন্দেহের চোখে দেখি না, সেই সাথে আমরা কাউকে সন্দেহের বাইরেও দেখি না। খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের আশ্রয়দাতা, খুনের সহযোগী, এদেরকে অতি দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে এবং এই খুনের নির্দেশদাতা যে রয়েছেন তাকে দিল্লি থেকে বাংলাদেশে নিয়ে আসতে হবে। সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদের অতি দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা মামলার মূল আসামি ফয়সাল করিমের স্ত্রী শ্যালক ও বান্ধবীকে দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শনিবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে 3 আসামিকে পুনরায় 7 দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। পরে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গেল সোমবার এই আসামি হেদা পারভিন সামিয়া, ওয়াহিদ আহমেদ শিপু ও মারিয়া আক্তার লিমাকে 5 দিন রিমান্ডের আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। উল্লেখ্য, গেল 12 ডিসেম্বর দুপুরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। এরপর চিকিৎসাধীন অবস্থায় গেল বৃহস্পতিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সুষ্ঠু বিচার দাবিতে নিশ্চিতে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের আহ্বানও জানান তিনি। শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। এছাড়া অ্যান্তোনিও গুতেরেস 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে দেশে শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এর আগে হাদি হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। শরীফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার সারা দেশে রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান সহ দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। চট্টগ্রামে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, পুলিশ সুপারের কার্যালয় সহ সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা। গায়েবানা জানাজা সহ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। খুলনায় নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের কার্যালয়েও শোক পালন করা হয়। এছাড়া কুমিল্লা, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ সহ সারা দেশে ওসমান হাদির স্মরণে কালো ব্যাজ ধারণ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শোকের আবহ তৈরি হয় বিভিন্ন দপ্তর ও সংগঠনের কার্যালয়েও। সারা দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির গায়েবানা জানাজায় অংশ নেয় নানা শ্রেণী পেশার মানুষ। শনিবার বাদ জোহর ঝালকাঠি শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় গায়েবানা জানাজা। এতে বিভিন্ন মসজিদ থেকে হাজারো মানুষ অংশ নেন। পরে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একইভাবে নওগাঁয় অনুষ্ঠিত হয় গায়েবানা জানাজা। সেখানে হাদি হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়। কুষ্টিয়াতেও গায়েবানা জানাজায় অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। এছাড়া চট্টগ্রাম, বগুড়া, সিলেট ও সুনামগঞ্জ সহ সারা দেশে ওসমান বিন হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের সময় সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর 6 সদস্যের মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার বেলা 11:15টার দিকে লাশবাহী একটি
বিশেষ বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে শহীদ সেনা সদস্যদের মরদেহ গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। এ সময় জানানো হয় আজ ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শহীদদের মরদেহ হেলিকপ্টারে করে নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হবে। আইএসপিআর জানায় উক্ত সন্ত্রাসী ড্রোন হামলায় 6 জন শহীদ হওয়ার পাশাপাশি আরও 9 জন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। আহতদের কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল একে খন্দকার বীর উত্তম মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা সহ ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকাল 10টা 35 বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন এয়ার ভাইস মার্শাল একে খন্দকার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 95 বছর। 1930 সালের 1 জানুয়ারি আব্দুল করিম খন্দকার জন্মগ্রহণ করেন। তিনি একে খন্দকার নামে পরিচিত। বর্ণাঢ্য জীবনের অধিকারী একে খন্দকার 2008 সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে অংশ নিয়ে পাবনা 2 আসন থেকে সংসদ সদস্য হন। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন ও উপপ্রধান সেনাপতি হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এবং ভারত ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফেরি থেকে ধলেশ্বরী নদীতে পড়ে গেছে একটি ট্রাক, অটোরিকশা ও একটি ভ্যান গাড়ি। এই ঘটনায় নিখোঁজ একজন। ঘটনাস্থলে আছেন সহকর্মী ইমরান আলী। বিস্তারিত জানবো তার কাছে। ইমরান, এই ঘটনায় আর কারো নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে কি? উদ্ধার অভিযানের বিস্তারিত আমাদের জানাবেন। জি, আমি ঘটনাস্থলে এসে পৌঁছেছি এবং এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু দুর্ঘটনাটি ঘটার পর থেকেই উদ্ধারকারী যে দলগুলো আছে, কোস্টগার্ড আছে, ফায়ার সার্ভিস আছে, পাশাপাশি কিন্তু জেলা পুলিশও কাজ করছে। এবং আমরা যেটি জানতে পেরেছি যে ঠিক রাত 9:15টার দিকে যেই ফেরিটি বক্তাবলী ঘাট থেকে ছেড়ে আসে এবং এখানে যখন কাছাকাছি চলে আসে, ঠিক তার কিছুক্ষণ আগেই কিন্তু যে একটি ট্রাক ছিল পেছনে, সেই ট্রাকটি আমরা যে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি যে সেই ট্রাকটি ঘাটে পৌঁছানোর আগেই সেই ট্রাকটি যখন গাড়ি স্টার্ট দিয়ে দেয়, তখন সামনে থাকা কিছু অটো, ইজি বাইক ছিল এবং মোটরসাইকেল ছিল এবং আরও কিছু মানুষজন ছিল। তো তাদের মধ্যে থেকে 2টি ইজি বাইক এবং একটি মোটরসাইকেল নদীতে পড়ে যায় এবং একটি পিকআপ যে গাড়ি ছিল সেটিও পড়ে যায়, যার কারণে একজন নিখোঁজের কথা এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে নিশ্চিত করেছেন এবং আরও একজন আহতের কথাও আমাদেরকে জানিয়েছেন জেলা পুলিশের পক্ষ থেকে এবং তাকে উদ্ধার করে খানপুর নারায়ণগঞ্জ 300 শয্যা হাসপাতালে কিন্তু নেওয়া হয়েছে। তো আমি যেখানটিতে দাঁড়িয়ে আছি, যে ফেরিটিতে দাঁড়িয়ে আছি, তার পিছনেই কিন্তু ধলেশ্বরী নদী। সেই নদীতে কিন্তু এখন কোস্টগার্ড আপনার উদ্ধার কাজের জন্য জায়গাগুলো পরিদর্শন করছেন এবং ফায়ার সার্ভিসের সাথে আমরা কথা বলেছি। ফায়ার সার্ভিস আমাদেরকে যেটি জানিয়েছে যে রাত হয়ে যাওয়ার কারণে তারা এখন পর্যন্ত ডুবুরিয়ে এনে যেই নদীর পানির নিচে যে উদ্ধার তৎপরতা সেটি তারা করতে পারছে না। তবে তারা আনুষঙ্গিক যে সমস্ত কাজ আছে সেগুলো কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত আমরা একজনের নিখোঁজের তথ্য পেয়েছি। তবে স্থানীয়দের দাবি যে আরও বেশ কয়েকজন মানুষ নিখোঁজ থাকতে পারেন। তবে এটি কিন্তু আমাদেরকে পুলিশ কিংবা ফায়ার সার্ভিস বা কোনো দায়িত্বশীল কোনো সংস্থা থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়নি এখন পর্যন্ত। তো এখানে বেশ কিছু মানুষ, স্থানীয়দের ভিড় আছে, তারা স্বজনের খোঁজে এখানে কিন্তু অপেক্ষা করছেন। আমরা দেখেছি বেশ কয়েকজনকে স্বজনদের খোঁজে এখানে কান্নাকাটি করতেও আমরা দেখেছি এবং আমার আশেপাশে কিন্তু বেশ লোকজনও জড়ো হয়ে আছে, তারা অপেক্ষা করছেন আসলে কাউকে উদ্ধার করা যায় কিনা। তো এই ছিল নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদী থেকে নিখোঁজ হওয়ার সর্বশেষ দুর্ঘটনার সর্বশেষ। নারায়ণগঞ্জ থেকে দুর্ঘটনার খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমরান আলী। লন্ডনে পৌঁছেছেন ডাক্তার জুবাইদা রহমান। 25 ডিসেম্বর তারেক রহমানের সঙ্গে আবারও দেশে ফিরবেন তিনি।
শনিবার সকাল 8:30টায় শাহজালাল বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। আগামী 25 ডিসেম্বর নির্বাসিত জীবন পেরিয়ে 17 বছর পর সপরিবারে সেদিন দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার সঙ্গেই দেশে ফেরার কথা রয়েছে ডাক্তার জুবাইদা রহমানের। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার পাশে থাকতে গত 5 ডিসেম্বর দেশে এসেছিলেন তিনি। স্বাধীনতা বিরোধীদের সঙ্গে নিয়ে সরকার দেশকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। পত্রিকা অফিসে অগ্নিসংযোগকারীর দেশপ্রেমিক হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। শনিবার সকালে রাজধানীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতি সভা হয়। এ সময় মির্জা আব্বাস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে গণতন্ত্রের ভিত্তি রেখে গেছেন তা 18 বছর পর দেশে পুনঃপ্রতিষ্ঠা করবেন তারেক রহমান। একই অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি মনোনীত ঢাকা 6 আসনের প্রার্থী ইশরাক হোসেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। হাদির হত্যাকাণ্ডে জনগণের ক্ষোভ স্বাভাবিক হলেও গণমাধ্যমে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা যারা কিলার তাদেরকে জামিন দিয়ে দেয়া হয়েছে এবং তারা বহাল তবিয়তে ঘোরাঘুরি করছে। গতকালকে জনগণ যে বিক্ষোভে ফুঁসে উঠেছে এটা খুব স্বাভাবিক একটা প্রতিক্রিয়া ছিল বলে আমি মনে করি। তবে আমি এটাও মনে করি যে কোনো গণমাধ্যম অফিসে হামলা করা মানে সেটা বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে বিদেশে ক্ষুণ্ণ করা। তাদের প্রতিটি কার্যক্রম খুব ধারাবাহিক। আমাদের নেতা আসবেন, এই সময় একটা দুর্ঘটনা ঘটিয়ে দিল, তারা হাদিকে হত্যা করলো এবং এইটার বদনাম চাপানোর চেষ্টা করেছিল বিএনপির উপরে, আমাদের উপরে। বিএনপি কখনো খুন, জখম, হত্যাকাণ্ড, মবের রাজনীতিতে বিশ্বাস করে না। নিজের ওপর হামলার বিচার না হলেও ওসমান হাদি হত্যার বিচার চায় গণ অধিকার পরিষদের প্রধান ও সাবেক ডাকসু নেতা ভিপি নুরুল হক নুরু। সকালে পল্টন এলাকায় গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে হাদি হত্যার প্রতিবাদে শোক র্যালিতে একথা বলেন তিনি। বলেন, সিইসির মতে বিপ্লবীদের হত্যা বিচ্ছিন্ন ঘটনা। এমন পরিস্থিতিতে গণ অধিকার পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সে ব্যাপারে নতুন করে ভাবছেন তিনি। এ সময় বক্তারা বলেন, আগাম খবর পাওয়ার পরও প্রথম আলো ও ডেইলি স্টার বাঁচাতে কোনো ব্যবস্থা নেয়নি সরকার। জুলাই দিব না। অন্তর্বর্তীকালীন সরকার শতভাগ ব্যর্থ হয়েছে। ঊর্ধ্বতন ব্যক্তির সাথে কথা বললাম, তিনি আমাকে বললেন যে প্রথম আলো এবং ডেইলি স্টারের কার্যালয়ে হামলা হতে পারে, সেটা আমরা সরকারকে জানিয়েছিলাম। তাহলে সরকার কি করলো? সরকারের মধ্যে একটা গ্রুপ আছে যারা মব সৃষ্টি করে এবং যারা এই মববাদীদেরকে রক্ষা করে। আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো একই সূত্রে গাঁথা, যেটা 3.5 মাস আগে হয়েছে, সেই ঘটনার বিচার হয় নাই। তাহলে তো এটা পরিষ্কার এই সমস্ত ঘটনাগুলোতে সরকারের ইন্ধন আছে, সরকার সমর্থন করছে। নির্বাচন নিয়ে সংশয় তৈরি হয়েছে নিরাপত্তা সংকটের কারণে। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আসলে আমরাও নির্বাচনের মাসে থাকবো কিনা সেটিও কিন্তু আমাদেরকে বিবেচনা করতে হবে। আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললেই টার্গেটে পরিণত হতে হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। বলেন, এই টার্গেট বাস্তবায়নে দেশে ও দেশের বাইরে থাকা দোসররা একযোগে কাজ করছে।
শনিবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর মুক্ত মঞ্চে শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, শরীফ ওসমান হাদি বয়সে তরুণ হলেও তার লড়াই ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করে তিনি বলেন, জনগণ আর আগের মতো নির্বাচন মেনে নেবে না। ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় 10 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ময়মনসিংহের র্যাব 14 সদর দফতরে সংবাদ সম্মেলন করে তথ্য জানানো হয়। আটকদের মধ্যে পায়োনিয়ার নিট ফ্যাক্টরির ফ্লোর ম্যানেজার আলমগীর হোসেন ও কোয়ালিটি ইনচার্জ মিরাজ হোসেন আকনও রয়েছেন। চাকরি থেকে অব্যাহতি দিয়ে শ্রমিক দীপুকে উত্তেজিত জনতার হাতে তুলে দেয়ায় এই 2 কর্মকর্তাকে আটক করা হয়। তবে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগের কোনো প্রমাণ এখনও মেলেনি। ফ্যাক্টরির অভ্যন্তরে কর্মীদের বিরোধে এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে ধারণা করছে র্যাব। এর আগে গত 18 ডিসেম্বর রাতে ধর্মীয় বিষয়ে কটূক্তির অভিযোগে ভালুকার পায়োনিয়ার নিট ওয়্যার ফ্যাক্টরির শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর গাছে ঝুলিয়ে মরদেহে আগুন দিয়ে বিক্ষোভ করে উত্তেজিত জনতা। ইস্তফা দিতে বলেছিল যে স্থানীয় জনতা সে নাকি তখন ভিতরে ছিল, ওই মহানবী সাল্লাহ সাল্লাম নামে কটূক্তি করছে এবং লোকজন তাকে প্রেশার ক্রিয়েট করতেছিল, সে এখানে থাকতে পারবে না, সেজন্য তাকে ইস্তফা দিতে বাধ্য করছে। এই জিনিসটা খুবই অস্পষ্ট। আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে, কি বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেনি। এবং আমার মনে হয় যে উত্তেজিত জনতা আর কোনো প্রিভিয়াস এনিমিটি কারোর সাথে কোনো ছিল কিনা সেটাও আমরা তদন্ত করে দেখব। লক্ষ্মীপুরে বসত ঘরে দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ হয়ে মারা গেছে স্থানীয় বিএনপি নেতা ও ব্যবসায়ী বেলাল হোসেনের 7 বছরের মেয়ে। দগ্ধ হয়েছেন বিএনপি নেতা বেলাল সহ স্কুল ও কলেজ পড়ুয়া তার আরও 2 মেয়ে। শুক্রবার রাতে সদর উপজেলার সুতারগোপ্তা গ্রামে নিজ বাড়িতে ঘুমিয়েছিলেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন। মধ্যরাতে ঘরের বাইরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় দ্রুত 2 সন্তানকে নিয়ে কোনো মতে ঘর থেকে বের হয়ে যান বেলালের স্ত্রী। তবে ঘুমিয়ে থাকায় দগ্ধ হয়ে মারা যায় 7 বছরের শিশু আয়েশা। দগ্ধ হন বিএনপি নেতা বেলাল এবং তার স্কুল ও কলেজ পড়ুয়া 2 মেয়ে বিথি ও স্মৃতি। এক পর্যায়ে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য বিথি স্মৃতিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। আগুন দেওয়ার বিষয়টি তদন্ত করছে পুলিশ। নারায়ণগঞ্জের 2500-এ রংমিস্ত্রি আবরার হত্যা মামলায় এক আসামিকে আটক করেছে পিবিআই। পরকীয়ার জের ধরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আবরারকে হত্যা করা হয়েছে বলে জানায় পিবিআই। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ঢাকার মধ্য বাড্ডা এলাকা থেকে মোহাম্মদ রুহুল আমিন ওরফে রাব্বিকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পুলিশ আরও জানায়, আবরারকে ফরিদপুর থেকে নারায়ণগঞ্জে ডেকে নিয়ে হত্যার পর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে প্রেমিকার পরিবারের সদস্যরা। পরে বিচ্ছিন্ন মাথা ও হত্যায় ব্যবহৃত দা পাশের একটি ডোবায় ফেলে চলে যায় তারা। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে 2500 থানায় হত্যা মামলা দায়ের করেন। এর আগে গত 16 ডিসেম্বর সকালে রাস্তার পাশ থেকে আবরারের মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাটারি চালিত টমটম গাড়ির ভাড়া নির্ধারণকে কেন্দ্র করে 2 গ্রামের মধ্যে সংঘর্ষে অন্তত 25 জন আহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার স্বজনশ্রী ও বাউধরণ গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, রানীগঞ্জ বাউধরণ সড়কে টমটম ভাড়া 30 থেকে 40 টাকা বাড়িয়ে নির্ধারণকে কেন্দ্র করে করাই এই বিরোধের সূত্রপাত। ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খাড়ারপাড় নামক জায়গায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। 1.5 ঘন্টার সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত 25 জন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ সাগর মিয়া নামে এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ জানায়, পূর্ব বিরোধের জেরে বুধবার সন্ধ্যায় তাকে গুলি করে
গুলি করে প্রতিপক্ষের লোকজন। পরে মুমূর্ষু অবস্থায় ঢাকায় পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে বুধবার সন্ধ্যায় শহরের মুনসেফ পাড়া এলাকার মিশন মেমোরিয়াল হাসপাতালের সামনে সাগরকে গুলি করা হয়। জামালপুরের বকশীগঞ্জের সাতানীপাড়া এলাকা থেকে 18,000 ভারতীয় রুপি সহ একজনকে আটক করেছে জামালপুর 35 বিজিবি। শনিবার সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলার সাতানীপাড়া বিওপি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 35 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমানের সার্বিক দিক নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি বালুগ্রাম এলাকার মৃত আবু হোসেনের ছেলে মোহাম্মদ আসাদ। এ সময় তার কাছ থেকে 18,000 ভারতীয় রুপি জব্দ করা হয়। বিজিবি জানায় জব্দ করা ভারতীয় রুপি ও আটক আসাদকে আইনানুগ প্রক্রিয়ায় বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। চট্টগ্রামের হাটহাজারীতে সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার মধ্যরাতে হাটহাজারীর গুমান মর্দন এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় 50-60 জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়ে সাবেক সাংসদ আনিসুল ইসলামের বাড়িতে ঢুকে পড়ে। বাড়িতে ঢুকে তারা আসবাবপত্র ভাঙচুর করে ও এক পর্যায়ে বাড়ির নিচতলায় আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরে স্থানীয় জনতার সহায়তায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এখন টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর অবশেষে টাঙ্গাইলের সোনালিয়া করটিয়া স্টেশন উদ্বোধন করেছে রেল কর্তৃপক্ষ। দীর্ঘ প্রতীক্ষার পর সকালে ফিতা কেটে ও সবুজ পতাকা নাড়িয়ে এই ট্রেনের উদ্বোধন করেন রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন। এই রেল স্টেশন চালুর ফলে টাঙ্গাইল সদর, বাসাইল ও সখীপুর উপজেলার কয়েক লাখ মানুষ এর সুযোগ সুবিধা ভোগ করবে। এছাড়াও টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সরকারি সাদত কলেজ ও করটিয়া হাটের কয়েক লাখ মানুষ সুবিধা ভোগ করবে। স্থানীয়রা বলছেন, রেল স্টেশন নির্মাণের প্রায় 1 যুগ পর স্টেশনটি চালু হলো। এখানে সকল আন্তনগর ট্রেন থামানোর পাশাপাশি আশেপাশের সড়ক উন্নয়নের দাবি জানান তারা। বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড আনুষ্ঠানিকভাবে উন্মোচন করল অল নিউ হোন্ডা NX200 নামে একটি আধুনিক অ্যাডভেঞ্চার ইন্সপায়ার্ড মোটরসাইকেল। শনিবার সকালে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে নতুন বাইকটির উন্মোচন করেন মোটরসাইকেল ও পাওয়ার প্রোডাক্টস অপারেশনস হোন্ডা মোটর কর্পোরেশন লিমিটেডের চিফ অফিসার মিনক কাতো। এই বাইকটি রোমাঞ্চপ্রেমী রাইডার, বহুমুখী ব্যবহারকারী এবং দীর্ঘ পথে যাতায়াতকারীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে বলে জানিয়েছে হোন্ডা কর্তৃপক্ষ। আজ থেকে অল নিউ হোন্ডা NX200 বাইকটি সারা দেশের সকল হোন্ডা অনুমোদিত ডিলার শোরুমে পাওয়া যাবে। মোটরসাইকেলটি পাওয়া যাবে 2টি আকর্ষণীয় রঙে, রেডিয়েন্ট রেড মেটালিক এবং পার্ল ইগনিয়াস ব্ল্যাক। মডেলটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি টাকায় 3,15,000। জমকালো আয়োজনের মধ্য দিয়ে 17তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড দিয়েছে ব্র্যান্ড প্র্যাকটিশনারদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেল 45টি ভিন্ন ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। এর মধ্যে 45টিকে দেওয়া হয় দেশ সেরা ব্র্যান্ডের সম্মানসূচক পুরস্কার। এছাড়া 15টি মোস্ট লাভড ব্র্যান্ডের সম্মানসূচক অ্যাওয়ার্ড অর্জন করে। এই আসরে মোস্ট ইমার্জিং ব্র্যান্ড অব বাংলাদেশ সম্মাননা অর্জন করে আমা কফি। এনসার্চ লিমিটেডের অংশীদারিত্বে আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডে মোট 61টি সম্মাননা দেওয়া হয়। এবছর বেস্ট ব্র্যান্ডের মর্যাদা লাভ করেছে বিকাশ। দেশের দ্বিতীয় ও তৃতীয় ব্র্যান্ডের খেতাব পেয়েছে RFL হাউস ওয়্যার এবং রাধুনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শরীফ ওসমান হাদি করেছেন
শিক্ষার্থীরা। শনিবার রাত 11:30টায় হলটি থেকে শেখ মুজিবুর রহমানের দেয়ালচিত্র ক্রেনের সাহায্যে মুছে ফেলা হয়। পরে সেখানে ওসমান হাদির গ্রাফিতি আঁকা হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, ফ্যাসিবাদের চিহ্ন এদেশে রাখা হবে না, একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। তারা আরও বলেন, এদেশে মুজিববাদের কবর রচনার পটভূমি থেকে ছাত্র সমাজ ফিরে আসবে না। বাকশালী সিস্টেম, বাকশালী মুজিববাদের সকল স্মৃতিচিহ্ন মুছে দেওয়ার উদ্দেশ্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হলের শিক্ষার্থীরা প্রথম উদ্যোগ নেই। ইন্টারিম যেহেতু এই জায়গায় ব্যর্থ হয়েছে ওই খুনিদেরকে গ্রেপ্তার করতে, আমরা তার একটা প্রতিশোধ হিসাবে তাদের যে আদর্শিক পিতা শেখ মুজিবুর রহমান তার নামের হলটাকে আমরা ওসমান হাদি ভাইয়ের নামে রিপ্লেস করে দিচ্ছি। এই জন্য লাখো জনতার অংশগ্রহণে শরীফ ওসমান হাদির জানাজা ও দাফনের খবর দেশ ছাপিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও ফলাও করে প্রচার হয়েছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা, ব্রিটিশ গণমাধ্যম বিবিসি, রয়টার্স ও মার্কিন গণমাধ্যম এবিসির শিরোনামে উঠে আসে শনিবার রাষ্ট্রীয় শোকের দিন হাদির জানাজা ও দাফনকে কেন্দ্র করে ঢাকায় লাখো মানুষের সমাবেশের খবর। এছাড়া নিহত হাদির জানাজায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য ফলাও করে প্রচার করেছে রয়টার্স। এদিকে জানাজা ও দাফনের খবরের পাশাপাশি জুলাই আন্দোলন ও আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে হাদির সংগ্রামী রাজনৈতিক জীবনের গল্প তুলে ধরেছে এবিসি নিউজ ও আল জাজিরা। তোষাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও স্ত্রী বুশরা বিবিকে 17 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FIA এর বিশেষ আদালতে এই মামলার শুনানি হয়। তোষাখানা সংক্রান্ত দ্বিতীয় মামলায় দোষী সাব্যস্ত হলে দুটি ধারায় ইমরান ও তার স্ত্রীকে 17 বছরের কারাদণ্ডের আদেশ দেন বিচারক। এছাড়াও তাদের দুজনকে 1,64,00,000 রুপি জরিমানা করা হয়েছে। FIA আদালতের এই রায় চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারবেন ইমরান খান ও বুশরা বিবি। যুদ্ধবিরতি আলোচনার মাঝেই ইউক্রেনের ওডেসা বন্দরে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 8 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 27 জন। এছাড়া শনিবার দোনেৎস্ক ও সুমি অঞ্চলের দুটি গ্রাম দখলের দাবি করেছে রুশ প্রতিরক্ষা বাহিনী। এদিকে কিয়েভের দাবি, ক্যাসপিয়ান সাগরে রুশ জ্বালানিবাহী যানে হামলা চালিয়েছে তারা। এর আগে বছরের শেষ ব্রিফিংয়ে অংশ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, প্রাপ্য সম্মান পেলে ইউক্রেনের পর আর কোনো যুদ্ধে জড়াবে না রাশিয়া। এছাড়া মস্কো ইউরোপের অন্যান্য দেশে আক্রমণের পরিকল্পনা করছে এমন ধারণা যারা তৈরি করছে তাদেরকে ননসেন্স বলে মন্তব্য করেন পুতিন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতির মধ্যে এবার গাজা উপত্যকায় একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার গাজা সিটির তুফাহ এলাকায় চালানো আগ্রাসনে অন্তত 6 ফিলিস্তিনি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র, কাতার, মিশর এবং তুর্কিয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনার মধ্যেই এই হামলা চালালো ইসরায়েল। গাজায় এমন বর্বরতার মধ্যেই ইসরায়েলের সঙ্গে গোপনে ইতিহাসের অন্যতম বড় অস্ত্র চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত। ফরাসি অনুসন্ধানী সংবাদ মাধ্যম ইন্টেলিজেন্স অনলাইন উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের সঙ্গে $230 কোটি অস্ত্র চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত। চুক্তিটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অক্সফাম। যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর কম্বোডিয়ার সঙ্গে নতুন করে চলমান সংঘাতে সীমান্তবর্তী 1000-এর বেশি স্কুল বন্ধ করে দিয়েছে থাইল্যান্ড। শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে শুক্রবার এই নির্দেশ দিয়েছে থাইল্যান্ডের থাই শিক্ষা মন্ত্রণালয়। এতে কম্বোডিয়া সীমান্তবর্তী 7টি প্রদেশের 1060টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম স্থগিত রয়েছে। নতুন করে লড়াইয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির মধ্যে একটি বুড়িরাম প্রদেশ। 26 অক্টোবর মালয়েশিয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, কিন্তু বিতর্কিত সীমান্ত অঞ্চলে কম্বোডিয়া পুঁতে রাখা স্থল মাইনে নিজেদের বেশ কয়েকজন সেনা হতাহতের দাবি করে 8 ডিসেম্বর হামলা শুরু করে থাইল্যান্ড। উভয় পক্ষই চলমান সংঘাতের জন্য পাল্টাপাল্টি দোষারোপ করছে। এই অবস্থায় ব্যাংকক
নমপেন দ্রুতই যুদ্ধবিরতিতে ফিরবে বলে প্রত্যাশা যুক্তরাষ্ট্রের। ঘন কুয়াশার কারণে ভারতের দিল্লিতে ব্যাহত বিমান চলাচল। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বাতিল হয়েছে 100-র বেশি ফ্লাইট। শনিবার ঘন কুয়াশায় ভারতের উত্তরাঞ্চলে দৃষ্টিসীমা নেমে আসে শূন্যের কাছাকাছি। দিল্লি বিমানবন্দরে অবতরণ করতে পারেনি 66টি ফ্লাইট, উড্ডয়নে ব্যর্থ হয় আরও 63টি ফ্লাইট। রাজধানী জুড়ে কুয়াশার তীব্রতায় যাত্রীদের জন্য সতর্কতা জারি করে বিমানবন্দর কর্তৃপক্ষ। এদিন সরকারি তথ্যে স্থানীয় সময় সকাল 8টায় দিল্লির বায়ুমান সূচক ছিল 384 বা খুব খারাপ। এবার খেলার খবর। উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই এবারের বিপিএল মাঠে গড়ানোর কথা ছিল, তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে ছোট পরিসরে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করেছে বিসিবি। এছাড়া সিলেট পর্বের জন্য টিকিটের মূল্য প্রকাশ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিপিএলের ইভেন্ট টেকনিক্যাল কমিটি জানিয়েছে আগামী 26 ডিসেম্বর বিপিএলের উদ্বোধনী ম্যাচ দুপুর 2টার পরিবর্তে 3টায় শুরু হবে। মূলত ম্যাচের আগে ছোট পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতেই ম্যাচ শুরুর সময় পিছিয়ে দেওয়া হয়েছে, যে কারণে দ্বিতীয় ম্যাচ শুরুর সময়েও এসেছে পরিবর্তন। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচ রাত 7:45 শুরু হবে। এদিকে 21 ডিসেম্বর বিকেল 4টা থেকে শুরু হবে বিপিএলের দ্বাদশ আসরের টিকিট বিক্রি। সিলেট পর্বের ম্যাচগুলোর টিকিটের সর্বনিম্ন মূল্য 200 টাকা, এছাড়া 250, 500, 600 ও 2000 টাকায় আলাদা আলাদা ক্যাটাগরিতে টিকিট কিনতে পারবেন দর্শকরা। সন্ত্রাসীদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোকাহত পুরো দেশ। তার প্রতি শ্রদ্ধা জানাতে অভিনব উদ্যোগ আসন্ন বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্সের। নিজেদের অফিসিয়াল জার্সি হাদিকে উৎসর্গের সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এক বিবৃতিতে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি জানায় হাদির আত্মত্যাগ ও অবদানকে সম্মান জানাতেই তাদের এই বিশেষ উদ্যোগ। এ কারণে আনুষ্ঠানিক কোনো জার্সি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন না করে নির্ধারিত সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্মরণীয় এই জার্সিটি প্রকাশ করবে তারা। আগামী 26 ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের দ্বাদশ আসর শুরু হবে। উদ্বোধনী ম্যাচে দুপুর 2টায় স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। 3 ভেন্যুতে 34 ম্যাচের লড়াই শেষে টুর্নামেন্টের পর্দা নামবে আগামী 23 জানুয়ারি। শেষ করছি এখন চারদিক। দীর্ঘ সময় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।